দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশার। আজকে আমাদের অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন খসরু। জনাব খসরু, স্বাগত আপনাকে। কেমন আছেন? আপনাকে শুরুতে অভিনন্দন। আপনি বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, তার নতুন সদস্য নির্বাচিত হয়েছেন প্রেসিডিয়ামের, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আসলে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। জননেত্রী শেখ হাসিনা আমাকে স্নেহ করে, বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন। এটা গুরু দায়িত্ব। বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রাচীনতম সংগঠন, এটা সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি। এখানে আপনার আমাদের রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ তো হবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু আপনি বাংলাদেশের এই সরকারের আইনমন্ত্রী ছিলেন, আপনি পেশায় আইনজীবী এবং আপনি বহুদিন ধরে আইন পেশায় রয়েছেন, আপনি আইনমন্ত্রীও ছিলেন। এমন এক সময়ে আপনি দলের এই দায়িত্বটি পেলেন এবং তার আগে আপনি দলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। আমরা একটু সামগ্রিকভাবে যদি বাংলাদেশের আইন ব্যবস্থাটা এখন কোথায় দাঁড়িয়ে সেটা যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, আপনার মূল্যায়ন কি হবে? দেখুন, বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ। এই ছোট্ট একটি ভূখণ্ডের সমস্যা তো থাকবেই, তবু আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন এবং আমাদের মাননীয় বিচারকবৃন্দ নিরপেক্ষভাবে স্বাধীনভাবে তাদের বিচারকর্ম করতে পারছেন। তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের সরকার আইনের শাসনে বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনা তার জীবন দিয়ে দৃঢ়ভাবে আইনের শাসনে বিশ্বাস করেন বলে প্রমাণ রেখেছেন। এই যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে গুলি করে হত্যা করতে পারতেন, উনি দৃঢ়ভাবে আইনের শাসনে বিশ্বাস করেন বলে স্পেশাল ট্রাইব্যুনালও করেন। একদম প্রচলিত আইন, উনি প্রচলিত আইনে সাধারণ কোর্টে, সাধারণ আদালতে আত্মস্বীকৃত খুনিদেরকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দিয়ে তারা যারা করেছেন, আর্গুমেন্ট করেছেন, বারবার সময় নিয়েছেন, তাদের স্বাভাবিক আদালতে বিচার হয়ে মৃত্যুদণ্ড হয়েছে। এই মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্ট আপিল বিভাগ পর্যন্ত আপনার বহাল রেখেছেন, তারপর তাদের রায় কার্যকর হয়েছে। এই দৃষ্টান্ত পৃথিবীর কোথায় পাবেন? যারা বলেছে আমরা খুন করেছি, জি, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু যে বিষয়টিও মাথায় রাখতে হবে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেন সেটির বিচার না করা যায়, সেটির জন্য আমরা ইনডেমনিটি আইন করেছিলাম। এই বাংলাদেশে আমরা করি নাই। বাংলাদেশের ৭৫-এর পরবর্তী সরকারগুলো, খন্দকার মুশতাক জিয়ার নেতৃত্বে যে সরকার, তারা এই আইনটা ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিল। পরবর্তী সরকারগুলো, জিয়ার নেতৃত্বে যে সরকার, এটাকে ধারণ করেছিল। কীভাবে জানেন? যে ইনডেমনিটি অর্ডিন্যান্সের মর্মার্থ হলো যে যারা খুন করেছে তাদের বিচার করা যাবে না। আর অর্ডিন্যান্স জারি করার একমাত্র একটা রাষ্ট্রপতির, রাষ্ট্রপতিও জারি করে নাই, হ্যাঁ, সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী। এটা জারি করেছে খন্দকার মুশতাক, উনি কোনোভাবেই রাষ্ট্রপতি ছিলেন না। তো এই অবৈধ আইনটা দিয়ে, তথাকথিত আইন, এটাকে বাতিল না করে আমরা বিচার করতে পারতাম। এটা আইনের সংবিধানের দৃষ্টিতে এটা অর্ডিন্যান্সই না। তো এই আইনটা করে ওনারা বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের কয়েকজনের ফাঁসি কার্যকর হয়েছে, আরও 5-6 জনকে ফেরানোর নানা রকম তৎপরতা সরকার চালাচ্ছে। কারো অবস্থানও সরকার জানে, কানাডার রাষ্ট্রীয় আইনের কারণে ফেরানো যাচ্ছে না। কিন্তু দল হিসেবে দলের ভেতর থেকে নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের খানিকটা ক্ষোভ আছে, এতদিনও তাদেরকে ফেরানো গেল না। ক্ষোভ না, আমরা চেষ্টা করি। আমি আইনমন্ত্রী ছিলাম, জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার চেষ্টার কোনো কমতি নাই। উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ব্রিং দ্যাম ব্যাক। কিন্তু অন্য দেশে আইন হলো যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, যেমন কানাডিয়ান গভর্নমেন্ট কথা বলতেছে। তো মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, আমেরিকাতেও মৃত্যুদণ্ড আছে, পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড আছে। হ্যাঁ, কিন্তু এটা ফিরিয়ে না আনতে পারাটা আমাদের খানিকটা কূটনৈতিক ব্যর্থতা কিনা? না, কারণ আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এটা কোনো কূটনৈতিক ব্যর্থতা না, আমাদের চেষ্টা করছি। চেষ্টার যদি কমতি থাকতো তাহলে বলা যেত। যেখানে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, এখানে কমতি থাকবে কেন? কমতি থাকার তো প্রশ্নই আসে না। আমি যখন আইনমন্ত্রী ছিলাম তখন আমরা চেষ্টা করেছি, এখনো একটা স্ট্যান্ডিং কমিটি কাজ করছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় আমরা নানা ধরনের কথাবার্তা শুনি, বিশেষ করে বিদেশি বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা তারা ইয়ে করে। আবার রাজনৈতিকভাবেও নানা রকম অভিযোগ আছে, হত্যা, গুম হয়ে যাওয়া, খুঁজে না পাওয়া, সেগুলো প্রসঙ্গে বিভিন্ন সময় আপনাকে আমরা সোচ্চার দেখেছি। সেটা আপনার দল ক্ষমতায় থাকতো না থাকতো, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জান মাল নিরাপত্তা বিধান করা, জান মাল ইজ্জতের নিরাপত্তা বিধান করা। তো গুম সরকার তো করছে না, কিন্তু তারপরও গুম যদি হয়েছে, সরকারের দায়িত্ব তাদের জীবনের নিরাপত্তা বিধান করা এবং তাদের খুঁজে বের করা। এবং যারাই গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদেরকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের। এটা সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, তারা নিশ্চয়ই খুঁজে দেখছেন।
আরেকটা বিষয় হচ্ছে, আপনি এর আগেও বিভিন্ন সময় আপনার সাক্ষাৎকারে আমরা পড়েছি, যে কোনো আসামিকে নিয়ে গেলেই রিমান্ডের আবেদন করা হয়, পুলিশ রিমান্ডের আবেদন করে, এবং পুলিশ রিমান্ডের আবেদনের নামে তাদের উপরে নানা ধরনের বিধি বহির্ভূতভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়, শারীরিক টর্চার করা হয়। এটা আসলে থেকে 20 বছর আগে 15 বছর আগে রিমান্ডের এত অপব্যবহার হয় নাই। সাধারণ 379 মামলা রিমান্ড নেওয়া হয়। এটা দিস শুড বি ডিসকাস বাই দ্য কোর্টস। কোর্ট অফ ল শুড নট অ্যালাউ। এখন যে কোনো পুলিশের একটা বাণিজ্য হয়ে গেছে যে তুমি যদি আমাকে ওইরকম টাকা না দাও তোমাকে রিমান্ডে নেওয়া হবে, অত্যাচার করা হবে, মানুষ ভয়ে টাকা দেয়। এটা একটা ভালো বাণিজ্য হয়ে গেছে। আগেকার দিনে গ্যাং কেসে অথবা এমন এক কেস যে ক্লু বের করা যাচ্ছে না, সেখানে রিমান্ডে নেওয়া হতো। এখানে রিমান্ডে নেওয়ার উদ্দেশ্যই হলো তার উপরে ইনহিউম্যান টর্চার করা, তাকে ফোর্সিবলি তার ইচ্ছার বিরুদ্ধে কনফেশনাল স্টেটমেন্ট আদায় করা। যাদের বিরুদ্ধে করা উচিত, মনে করেন যে দুর্বৃত্তগুলো, তাদের হয়তো করে না, হোলি ফ্যামিলি, ওদেরকে ধরো, ওদেরকে না ধরে সাধারণ মামলা, মারামারির মামলায় আপনার কি বলে রিমান্ডে নেওয়া হচ্ছে। এটা অবৈধ, এটা অসাংবিধানিক। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট রায় আছে, আপনার ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে কোন কোন ক্ষেত্রে রিমান্ড নেওয়া যাবে। আপনি ডেলগেটে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তো যারা হার্ডেন ক্রিমিনাল, তারা এত কমপ্লিকেটেড যুগ হয়ে গেছে, কমপ্লিকেটেড অফেন্স করছে, তাদেরকে এইভাবে সাধারণভাবে তো তাদের ক্লু বের করা যায় না। অনেক সময় রিমান্ডের প্রয়োজন হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে না। কিন্তু কোনো না কোনোভাবে পুলিশ রিমান্ড চাইলেও রিমান্ডটা তো মঞ্জুর করেন আমাদের করার এখতিয়ার তো আমাদের বিচারকদের, এবং তারা সেটি করেন। ফলে সেটি আমাদের এক ধরনের দুর্বলতা কিনা, এবং সাম্প্রতিক সময়ে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে নানা ধরনের বিতর্ক চলছে। সেই বিতর্কে অনেক আইনজীবীদের ভিতরে দ্বিমত দেখছি। সেসব প্রসঙ্গে আপনার মতামত শুনতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নেব। দর্শক, কথা বলবো আব্দুল মতিন খসরুর সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন খসরু। জনাব খসরু, স্বাগত আপনাকে। কেমন আছেন? আপনাকে শুরুতে অভিনন্দন। আপনি বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, তার নতুন সদস্য নির্বাচিত হয়েছেন প্রেসিডিয়ামের। সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আসলে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। জননেত্রী শেখ হাসিনা আমাকে স্নেহ করে, বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন। এটা গুরু দায়িত্ব। বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রাচীনতম সংগঠন, এটা সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি। এখানে আপনার আমাদের রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ তো হবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু আপনি বাংলাদেশের এই সরকারের আইনমন্ত্রী ছিলেন, আপনি পেশায় আইনজীবী এবং আপনি বহুদিন ধরে আইন পেশায় রয়েছেন, আপনি আইনমন্ত্রীও ছিলেন। এমন এক সময়ে আপনি দলের এই দায়িত্বটি পেলেন এবং তার আগে আপনি দলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। আমরা একটু সামগ্রিকভাবে যদি বাংলাদেশের আইন ব্যবস্থাটা এখন কোথায় দাঁড়িয়ে সেটা যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, আপনার মূল্যায়ন কি হবে? দেখুন, বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ। এই ছোট্ট একটি ভূখণ্ডের সমস্যা তো থাকবেই, তবু আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন এবং আমাদের মাননীয় বিচারকবৃন্দ নিরপেক্ষভাবে স্বাধীনভাবে তাদের বিচারকর্ম করতে পারছেন। তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের সরকার আইনের শাসনে বিশ্বাস করে। জননেত্রী শেখ হাসিনা তার জীবন দিয়ে দৃঢ়ভাবে আইনের শাসনে বিশ্বাস করেন বলে প্রমাণ রেখেছেন। এই যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে গুলি করে হত্যা করতে পারতেন, উনি দৃঢ়ভাবে আইনের শাসনে বিশ্বাস করেন বলে স্পেশাল ট্রাইব্যুনালও করেন। একদম প্রচলিত আইন, উনি প্রচলিত আইনে সাধারণ কোর্টে, সাধারণ আদালতে আত্মস্বীকৃত খুনিদেরকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দিয়ে তারা যারা করেছেন, আর্গুমেন্ট করেছেন, বারবার সময় নিয়েছেন, তাদের স্বাভাবিক আদালতে বিচার হয়ে মৃত্যুদণ্ড হয়েছে। এই মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্ট আপিল বিভাগ পর্যন্ত আপনার বহাল রেখেছেন, তারপর তাদের রায় কার্যকর হয়েছে। এই দৃষ্টান্ত পৃথিবীর কোথায় পাবেন? যারা বলেছে আমরা খুন করেছি, জি, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু যে বিষয়টিও মাথায় রাখতে হবে যে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেন সেটির বিচার না করা যায়, সেটির জন্য আমরা ইনডেমনিটি আইন করেছিলাম। এই বাংলাদেশে আমরা করি নাই। বাংলাদেশের 75-এর পরবর্তী সরকারগুলো, খন্দকার মুশতাক জিয়ার নেতৃত্বে যে সরকার, তারা এই আইনটা ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিল। পরবর্তী সরকারগুলো, জিয়ার নেতৃত্বে যে সরকার, এটাকে ধারণ করেছিল। কীভাবে জানেন? যে ইনডেমনিটি অর্ডিন্যান্সের মর্মার্থ হলো যে যারা খুন করেছে তাদের বিচার করা যাবে না,
আর অর্ডিন্যান্স জারি করার একমাত্র একটা রাষ্ট্রপতির, রাষ্ট্রপতিও জারি করে নাই, হ্যাঁ, সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী। তো এটা জারি করেছে খন্দকার মুস্তাক, উনি কোনোভাবেই রাষ্ট্রপতি ছিলেন না। তো এই অবৈধ আইনটা দিয়ে তথাকথিত আইন, এটাকে বাতিল না করে আমরা বিচার করতে পারতাম। এটা এই আইনের সংবিধানের দৃষ্টিতে এটা অর্ডিন্যান্সই না। তো এই আইনটা করে ওনারা বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের কয়েকজনের ফাঁসি কার্যকর হয়েছে, আরও 5-6 জনকে ফেরানোর নানা রকম তৎপরতা সরকার চালাচ্ছে। কারো কারো অবস্থানও সরকার জানে, কানাডার রাষ্ট্রীয় আইনের কারণে ফেরানো যাচ্ছে না। কিন্তু দল হিসেবে দলের ভেতর থেকে নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের খানিকটা ক্ষোভ আছে, এতদিনও তাদেরকে ফেরানো গেল না। খুব না, আমরা চেষ্টা করি। আমি আইনমন্ত্রী ছিলাম, জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার চেষ্টার কোনো কমতি নাই। উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ব্রিং দ্যাম ব্যাক। কিন্তু অন্য দেশে আইন হলো যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, যেমন কানাডিয়ান গভর্নমেন্ট কথা বলতেছে। তো মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, আমেরিকাতেও মৃত্যুদণ্ড আছে, পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড আছে। হ্যাঁ, কিন্তু এটা ফিরিয়ে না আনতে পারাটা আমাদের খানিকটা কূটনৈতিক ব্যর্থতা কিনা? না, কারণ আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এটা কোনো কূটনৈতিক ব্যর্থতা না, আমাদের চেষ্টা করছি। চেষ্টার যদি কমতি থাকতো তাহলে বলা যেত। যেখানে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, এখানে কমতি থাকবে কেন? কমতি থাকার তো প্রশ্নই আসে না। আমি যখন আইনমন্ত্রী ছিলাম তখন আমরা চেষ্টা করেছি, এখনো একটা স্ট্যান্ডিং কমিটি কাজ করছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় আমরা নানা ধরনের কথাবার্তা শুনি, বিশেষ করে বিদেশি বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা তারা ইয়ে করে। আবার রাজনৈতিকভাবেও নানা রকম অভিযোগ আছে, হত্যা, গুম হয়ে যাওয়া, খুঁজে না পাওয়া, সেগুলো প্রসঙ্গে বিভিন্ন সময় আপনাকে আমরা সোচ্চার দেখেছি। সেটা আপনার দল ক্ষমতায় থাকতো না থাকতো, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জান মাল নিরাপত্তা বিধান করা, জান মাল ইজ্জতের নিরাপত্তা বিধান করা। তো গুম সরকার তো করছে না, কিন্তু তারপরও গুম যদি হয়েছে, সরকারের দায়িত্ব তাদের জীবনের নিরাপত্তা বিধান করা এবং তাদের খুঁজে বের করা। এবং যারাই গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদেরকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের। এটা সরকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, তারা নিশ্চয়ই খুঁজে দেখছেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এর আগেও বিভিন্ন সময় আপনার সাক্ষাৎকারে আমরা পড়েছি, যে কোনো আসামিকে নিয়ে গেলেই রিমান্ডের আবেদন করা হয়, পুলিশ রিমান্ডের আবেদন করে, এবং পুলিশ রিমান্ডের আবেদনের নামে তাদের উপরে নানা ধরনের বিধি বহির্ভূতভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়, শারীরিক টর্চার করা হয়। এইটা আসলে থেকে 20 বছর আগে, 15 বছর আগে রিমান্ডের এত অপব্যবহার হয় নাই। সাধারণ 379 মামলা রিমান্ড নেওয়া হয়। এটা দিস শুড বি ডিসকাস বাই দ্য কোর্টস। কোর্ট অফ ল শুড নট অ্যালাউ। এখন যে কোনো পুলিশের একটা বাণিজ্য হয়ে গেছে যে তুমি যদি আমাকে ওইরকম টাকা না দাও, তোমাকে রিমান্ডে নেওয়া হবে, অত্যাচার করা হবে, মানুষ ভয়ে টাকা দেয়। এটা একটা ভালো বাণিজ্য হয়ে গেছে। আগেকার দিনে গ্যাং কেসে অথবা এমন এক কেস যে ক্রু বের করা যাচ্ছে না, সেখানে রিমান্ডে নেওয়া হতো। এখানে রিমান্ডে নেওয়ার উদ্দেশ্যই হলো তার উপরে ইনহিউম্যান টর্চার করা, তাকে ফোর্সিবলি তার ইচ্ছার বিরুদ্ধে কনফেশনাল স্টেটমেন্ট আদায় করা। যাদের বিরুদ্ধে করা উচিত, মনে করেন যে দুর্বৃত্তগুলো, তাদের করে না, হোলি ফ্যামিলি, ওদেরকে ধরো, ওদেরকে না ধরে সাধারণ মামলা, মারামারির মামলায় আপনার কি বলে রিমান্ডে নেওয়া হচ্ছে। এটা অবৈধ, এটা অসাংবিধানিক। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট রায় আছে, আপনার ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে কোন কোন ক্ষেত্রে রিমান্ড নেওয়া যাবে। আপনি ডেলিগেট তাদের জিজ্ঞাসাবাদ করেন। তো যারা হার্ডেন ক্রিমিনাল, দর্শক স্বাগত আর একবার চলতে অনুষ্ঠানে আমরা কথা বলছি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রীর সঙ্গে। যে এই সাম্প্রতিক সময়ের যে রাজনৈতিক সংকটটার কথা সবাই বলছেন, বা যেটি নিয়ে নির্বাচন কমিশন বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এর মধ্যে সংলাপ করেছেন, আপনাদের সঙ্গে করবেন, অন্য দলগুলোর সঙ্গে করবেন, পুরো সমস্যাটার মূলে হচ্ছে আবারও আইনের, সংবিধানের একটা সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার। এই বিষয়ে আপনাকে একটা কথা বলতে চাই। রাজনীতিতে বড় কথা হলো আলোচনা, সমালোচনা, ডায়ালগ, ডিসকাশন অ্যান্ড দেন ডিসিশন। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান অনুযায়ী যা গ্রহণযোগ্য তাই করবো। আওয়ামী লীগ সংবিধানের বাইরে এক চুলও যাবে না। আমরা আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, এটি আমরা আশা করি। কারণ সংবিধান নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকার বড় কথা না, তাদের দায়িত্ব হবে সহযোগিতা করা। 126 অনুচ্ছেদ অনুযায়ী সরকার পরিচালনা করবে নির্বাচন কমিশন। এখন আমাদের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে স্বয়ংসম্পূর্ণ, স্বায়ত্তশাসিত, আরও শক্তিশালী করা, যাতে নির্বাচন কমিশন সারা দেশের এই সরকারটা পরিচালনা করতে পারে। নির্বাচন চলাকালীন সময়ে সরকারের দায়িত্ব হবে জাস্ট ছোটোখাটো কারণে কাজগুলি করা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলি করা, কোনো মেজর সিদ্ধান্ত তারা নেবে না। এইটা হলো বিধান। কিন্তু সেই সময় পার্লামেন্ট কি থাকবে? পার্লামেন্ট সংবিধান যে থাকবে, অনেক দেশই থাকে।
হ্যাঁ, কিন্তু আপনার বিরোধী পক্ষ যারা এটা সমালোচনা করছেন বা যাদেরকে আমরা নাগরিক সমাজের প্রতিনিধি বলি, তারা বলছেন যে যদি আপনি যে এলাকার এমপি, আপনি যদি এমপি থাকেন, ওই এলাকার ডিসি এসপি সবাই তো আপনাকে ভয় পাবে, আপনার কথা শুনবে। না, আমরা যখন আছি আমাদেরকে ভয় পায়? আমরা তো জনপ্রতিনিধি, আমাদেরকে এই রেকর্ড আছে যে আর বিএনপি ক্ষমতা থাকলে তারা ক্ষমতা ছেড়ে দিত? এটা তো পঙ্গু যুক্তি। তার মানে নির্বাচনকালীন সরকার, সহায়ক সরকার, এ ধরনের কোনো কিছু প্রবর্তন করার কোনো চিন্তা ভাবনা এখনো আওয়ামী লীগের নাই? আমাদের এখনো নাই। কেন থাকবে? আমাদের সংবিধানে 126 অনুচ্ছেদ আছে না, নির্বাচন চলাকালীন সময়ে সরকার কোনো বৃহত্তম কোনো প্রকল্প বা নীতি নির্ধারণের কোনো কাজ করবে না, শুধুমাত্র ডে টু ডে মানে দৈনন্দিন কার্যাবলীকে শুধু করবে। এটি সংবিধানের নির্দেশনা। সুতরাং 126-এর যে সরকার, এটিই সহায়ক সরকার। একবার একটা ভুল করেছে আর একটা ভুল তারা করবে বলে আমার মনে হয়। কিন্তু আব্দুল মতিন খোসরো, আপনি বলছিলেন যে রাজনীতি মানে আলোচনা, সমালোচনা, সংলাপ এবং সবশেষে ডিসিশন। ডায়ালগ ইজ এ মাস্ট। ডেমোক্রেসিতে ডায়ালগ, ডিসকাশন, ডেলিবারেশন ইজ এ প্রিকন্ডিশন ফর অ্যারাইভিং টু এনি কনসেনসাস, টু এনি ডিসিশন। আপনারা ক্ষমতায়, সেক্ষেত্রে উদ্যোগটা কারা নেবেন এরকম ডায়ালগের বা এরকম সমঝোতার? না, সরকারও নিতে পারে, বিরোধী দলও নিতে পারে। সরকারের ভূমিকা মুখ্য। আমাদের নেত্রী জনতা শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, আমরা সকলকে নিয়ে নির্বাচন করতে চাই। নির্বাচন করার দায়িত্ব তো যার যার। সুতরাং গত নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ করতো, হয়তো তারা ক্ষমতা আসতেও পারতো, বা একটা স্ট্রং বিরোধ থাকলে আজকে গণতন্ত্র উপকৃত হতো, আইনের শাসন উপকৃত হতো, আপনার মানবাধিকার সংরক্ষিত হতো, অনেক বেশি শক্তি সংরক্ষিত থাকতো। যে আপনি একদম দলের ক্ষমতার একদম শেষ সময়ে এসে আপনি প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত হলেন। আমরা একটু সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চাই। সচরাচর আমাদের দেশে তৃণমূল পর্যায়ের অত্যন্ত দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন সংগঠন, যেটা বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলার হাতে গড়া। তারপরে আমরা ভাগ্যবান বাংলাদেশের মানুষ, জননেত্রী শেখ হাসিনার মতো একটা নেতৃত্ব, অসাধারণ নেতৃত্ব আমরা পেয়েছি। তিনি আজকে বাংলাদেশকে একটা অনেক উঁচু আসনে, মর্যাদার আসনে বসিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। হ্যাঁ, কিন্তু যে সমস্যাটা আমাদের দেশে যেটি দেখা যায় যে দল ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ তো সংগঠন নির্ভর, নেতৃত্ব নির্ভর, তৃণমূল নির্ভর একটা দল ছিল। টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকার ফলে সেই জায়গায় খানিকটা দুর্বলতা তৈরি হয়েছে কিনা? সাম্প্রতিক নানা রকমের অসামাজিক এবং অনভিপ্রেত ঘটনার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীদের নাম আসছে। ছাত্রলীগ নিয়ে নানা ধরনের বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে, সেটা আপনিও নিশ্চয়ই একমত হবেন। সর্বশেষ বগুড়ার ঘটনায় ধর্ষণের মতো ঘটনার সঙ্গে আপনার দলে তাদেরকে আপনার সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছেন। কিন্তু এই জায়গাটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলি দল থেকে সমর্থন করা হয় না। এরা দুষ্কৃতকারী, এরা অভিযুক্ত, তাদের বিচার হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। আওয়ামী লীগের মানে পরিবারের লোকজন, আওয়ামী লীগে জি বলেন, পরিবারের লোকজন জামাত ইসলাম করেন বা কারো স্বামী জামাত ইসলাম করেন, বাবা জামাত ইসলাম করতেন, তাদেরকে আওয়ামী লীগ এখন নিচ্ছে এবং এখন দেশে প্রচুর লোক আওয়ামী লীগ করে, অন্তত দৃশ্যমান হিসেবে। অনেকেই ঠাট্টা করে বলেন যে 70 সালেও সম্ভবত এত মানুষ আওয়ামী লীগে ছিল। এটা কি ক্ষমতার কাছাকাছি আসার জন্য এরকম চেষ্টা? মানুষের কিছু সংখ্যক মানুষ যারা ক্ষমতায় সুযোগ সন্ধানী, তারা সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। আপনার এরা অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, চতুর আসলে। আরে বাবা, তারা আপনাকে পাগল করে ফেলবে, এখনই পায়ে ধরবে, আবার যখন আপনি বিপদে থাকবেন তখন আপনার ঘাড়ে ধরতে চিন্তা করবে না। কিন্তু তারা তো কোনো না কোনোভাবে অল্প সংখ্যক হয়, বেশি সংখ্যক আওয়ামী লীগেও ঢুকে পড়েছে। তাদেরকে কিভাবে প্রতিরোধ করবেন? তাদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছেন যে এদেরকে কোনো অবস্থায় পার্টিতে নেওয়া যাবে না, তদন্ত করে বিচার আচার করে নেবেন, এত লোক অবারিতভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। আর আইনের আরেকটা ধারা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই একেবারে শেষ সময়। 57 ধারা বলে একটি ধারা রয়েছে, সেটির কারণে নানা ধরনের মুক্ত চিন্তার মানুষ, লেখক, সাংবাদিক, তাদেরকে হয়রানি করা হচ্ছে। আইনমন্ত্রী বলছিলেন যে সেটিকে তারা সংশোধন করবেন। সেটি প্রসঙ্গে আসলে আপনার মতামত কি? আপনি আওয়ামী লীগের না, 57 ধারা অনুযায়ী এখনো চিন্তা ভাবনা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা নিশ্চয়ই বিবেচনা নেবেন। আমরা সাংবাদিকদের অভিমত আমরা অবশ্যই মূল্যায়ন করব। তো 57 ধারা কিন্তু সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য করা হয় নাই। তো এটার উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু অপব্যবহারের মাধ্যমে উদ্দেশ্যটাকে নস্যাৎ করার জন্য অনেকেই চেষ্টা হয়তো করতে পারে। এইভাবে সরকার চিন্তা ভাবনা করবে। আপনার মতামত কি? এই ধারাটি থাকা উচিত এইভাবেই, নাকি এটা সংশোধন হওয়া জরুরি? না, আমার একামত দিয়ে তো চলবে না, দলের সিদ্ধান্তের ব্যাপার। আপনি এই মূলধারার আওয়ামী লীগের রাজনীতি ছাড়াও দীর্ঘদিন আইনজীবী হিসেবে আমি এলাম তৃণমূল পর্যায়ের কর্মী। আমি হাঁটি পাপা করতে বলছি এই বলতে আছে। আমি ছাত্রলীগ করেছি, প্রেসিডেন্ট ছিলাম, যুবলীগের প্রেসিডেন্ট ছিলাম, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, জেলায় ছিলাম, কেন্দ্রে ছিলাম, এইভাবে হাঁটি পাপা করতে আসছি।
আমি আকাশ থেকে পড়ে নেতা না, আকাশ থেকে আমি এখনো কর্মী। বা বাই চান্স নেতাও না। আমি এখনো বাই চান্স নেতা। জি, আমি সেটা আমরা জানি। বা আমি আপনি মাননীয় প্রধানমন্ত্রী বা সেকেন্ড আপনি ব্যবসায়ী ছিলেন, হঠাৎ না, করে নেতা হয়ে গেছেন, সেটি না। আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আমাদের পেশাজীবী যে সংগঠনগুলো, তার ভিতরে একটা বড় জায়গা জুড়ে আছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সেইখানে আপনার দলের এখন অবস্থা নির্বাচনে অন্তত বলে ভালো না। জি। সেই দুর্বলতাটার দায় খানিকটা আপনার কাঁধেও পড়ে। আমাদের অন্তর্কলহের কারণে আমি গত নির্বাচনে মাত্র 33 ভোটে সভাপতি পদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হারিয়েছি। এটা আমাদের দলের অন্তর্দ্বন্দ্ব ছিল। এখন আমরা এক হয়ে গেছি। একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার অনেকাংশেই শেষ হয়েছে, অন্তত বড় যুদ্ধাপরাধী সেটি যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে মানবাধিকার পরিস্থিতি, সাধারণ মানুষের ভিতরে একটা ভয় উদ্বেগ, সেটি এখনো থেকে গেছে। এইটাকে আপনি চ্যালেঞ্জ মনে করেন কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ নানা বিষয় বিশ্লেষণ করে? হ্যাঁ, এই কথাটা একবারে উড়িয়ে দেওয়ার মতো না, তা তো আছেই। তবে আমরা চেষ্টা করছি, তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমরা জনতা সেক্রেটারির নেতৃত্বে সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করে আমরা এগিয়ে যাব। জি, আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল মতিন খোসরো আমাদের Thank you সময় so দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।